প্রথমবার শুরু হলো সিভিল সার্জন সম্মেলন। সদিচ্ছা থাকলে স্বাস্থ্য খাতে আরও 25 ভাগ উন্নতি সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। কয়েকটি সীমান্তের সতর্কতা ভারত বাংলাদেশের বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার, অপ্রয়োজনীয় চলাচলের নিরুৎসাহ। পাহাড়কে বিচ্ছিন্নের ষড়যন্ত্রের অভিযোগ, ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ, অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান। 22 মে থেকে বাজারে আসছে নওগাঁর গুটিয়াম, পর্যায়ক্রমে আসবে গোপালভোগ ও হিমসাগর। 4000 কোটি টাকা বাণিজ্যের আশা। এবং লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলে চিকিৎসা সেবা বঞ্চিত কয়েক হাজার মানুষ, নেই ওষুধের দোকানও, অন্তহীন দুর্ভোগ। এখানে তো কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, হাসপাতাল ক্লিনিক এখানে নাই। এই নদী পার করে নিয়ে যাই, তাছাড়া এখানে ডাক্তার বা ক্লিনিক এখানে নাই। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। সদিচ্ছা থাকলে চলমান সুবিধায় স্বাস্থ্য খাতে সেবা আরও 25 ভাগ উন্নতি করা সম্ভব। এ খাতের সমস্যা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 দিনের সিভিল সার্জন সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রথমবারের মতো এই আয়োজনে দেশের স্বাস্থ্য খাতের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সিভিল সার্জনরা। নাফিয়া ফরজানের রিপোর্ট। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে সিভিল সার্জন সম্মেলন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে দেশের স্বাস্থ্য খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সিভিল সার্জনরা। অভিযোগ ক্লিনিক ও ল্যাব, ভুয়া ডাক্তার, দালাল চক্র, ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে সিভিল সার্জনদের সীমিত আকারে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা জরুরি। দেশের প্রতিটি মানুষ যেন সময় মতো মানসম্পন্ন, সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রধান উপদেষ্টা বলেন, সবাই আন্তরিক হলে চলমান সুবিধায় স্বাস্থ্য খাতে আরও 25 ভাগ উন্নতি করা সম্ভব। সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করব। স্বাস্থ্য খাতের মান উন্নয়নে গাফিলতি ও ঘাটতি কমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরস্পরকে দোষারোপ না করে সবাই মিলে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হবে। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। জনবল ও যন্ত্রপাতি সহ সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতার দোহাই না দিয়ে যা আছে তা নিয়েই সেবা চালিয়ে যেতে হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুভাড্ডা খাল উদ্ধারে সেনাবাহিনীর সহায়তায় কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে সুভাড্ডা খাল পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, 317 কোটি টাকায় 14.20 কিলোমিটার খাল উদ্ধারের প্রকল্প বাস্তবায়নে জনসাধারণকে আরও সতর্ক হতে হবে। জানান, আসন্ন বর্ষা মৌসুমে শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। আমার উদ্দেশ্য হচ্ছে যে এতটা টাকা এতটা খালে এই খালটাতে যাবে কেন, কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি, কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই, হ্যাঁ। এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ও ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পড়েছে। দিনাজপুরের 13টির মধ্যে 7টি উপজেলায় ভারতীয় সীমান্ত লাগোয়া জমিতে বোরো ধান কাটার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সীমান্তে কাজ করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিজিবি সতর্ক থাকতে বলেছে। সহকর্মী হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
ধান ও চালে সমৃদ্ধ দিনাজপুর জেলার ৭টি উপজেলা ভারতের সঙ্গে সীমান্তে যুক্ত। এতদিন কৃষকরা শান্তিপূর্ণভাবে চাষ করলেও বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এবং ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বিএসএফ এর তৎপরতা কিছুটা বেড়েছে। এতে সীমান্তের জমিতে ধান কাটা নিয়ে কৃষকদের মধ্যে অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে। আগের মতো এখন তারা নির্বিঘ্নে জমিতে যেতে পারছে না, ফলে হারভেস্ট মেশিন বা শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষকদের দাবি বিজেপি ও বিএসএফ এর মধ্যে আলোচনা হলে সমস্যা সমাধান হবে। বিজেপি যদি সহযোগিতা করে, বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে, তাহলে একটু ভয় ভীতিটা আমার কম হবে। কোনো লোকজন যাতে চাচ্ছে না, ভয়ে, বিএসএফ এর ভয়ে। আমাদের এই মাঠের ধানটা নিয়ে খুব চিন্তিত আমরা। সীমান্ত তো গাড়ি গেলে বা মানুষজন গেলে হয়তো ফস করে গুলি করে জানা কি করে, কিন্তু আমাদের সীমান্ত এলাকায় ধান ক্ষেত, আমরা তো 24 ঘন্টা যাওয়া লাগে। তবে বিজেপি জানায় আতঙ্কের কিছু নেই, তবে কাজ করতে গিয়ে কেউ যদি ভারতের সীমানায় ঢুকে পড়ে তবে এটি একটি সমস্যা হতে পারে। সীমান্তে ধান কাটা নিয়ে কৃষকদের আতঙ্ক দূর করতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে জরুরি বৈঠক জরুরি বলে মনে করে অনেকে, যা কৃষকদের মধ্যে সাহস যোগাবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ফেনী ৪ বিজিবির আওতায় মোট ১২৬ কিলোমিটার সীমানা জুড়ে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতার জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। বলেন, সোমবার সকালে ফুলগাজীর খাজুরিয়া পরশুরামের নিজ কালিকপুর ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম, সত্যনগর, চম্পকনগর সহ বিভিন্ন সীমান্তে বিজিবি টহলদারিতে শুরু করেছে। তিনি আরও বলেন, সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এদিকে মেহেরপুর জেলার সীমান্তে চলাচল ও কৃষিকাজে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ইতিমধ্যে আমরা জানি যে সীমান্তের বিভিন্ন অঞ্চলে কিছু পুশিনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সীমান্তের যেন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই আমরা আসলে আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা, জনসচেতনতা বৃদ্ধি করেছি। আমাদের পাশাপাশি আনসার ভিডিও আমাদের টহলে এবং সীমান্ত প্রহরায় তারা সাহায্য করছে, যেন কোনোভাবেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অনুপ্রবেশ না ঘটে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে সিদ্ধিরগঞ্জ থানা হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত তা না মঞ্জুর করেন। পরে একই আদালতে আইভীকে কারাগারে ডিভিশনের রাখতে আবেদন করেন আইনজীবীরা। এ সময় আদালত এতে একমত প্রকাশ করেন। তার বিরুদ্ধে মামলা দিছে, মিথ্যা মামলা, তারপরে একটা মামলায় কাস্টডি দিছে। বাকি যে মামলাগুলি ফলস, মিথ্যাভাবে জড়িত করছে, তাতেও কাস্টডিতে দেয় নাই, কাস্টডি ইস্যু করে নাই, যাতে আমাদের ওই মামলাগুলোতে জামিন চাওয়ার ব্যাপারে একটু ব্যত্যয় ঘটতেছে। সাভারে জুলাই আন্দোলনে অংশ নেয়া ৬ জনের লাশ পোড়ানোর মামলায় এখনও গ্রেফতার হয়নি পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। তাকে শরীয়তপুরের পালং থানায় বদলি করা হলেও গত ২৪ এপ্রিল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। মানবাধিকার কর্মীরা বলছেন, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় আত্মগোপনে গেছেন তিনি। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ৫ আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় উল্লাসরত ছাত্র জনতার উপর গুলি করা হলে নিহত হন সাজ্জাদ হোসেন সজল সহ ৬ জন। পরে পুলিশের গাড়িতে উঠিয়ে নিহতদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ২৭ নম্বর আসামি আশুলিয়া থানার সে সময়ের পরিদর্শক মাসুদুর রহমান। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক হিসেবে বদলি করা হয় তাকে। তবে ২৪ এপ্রিলের পর থেকে তিনি আর কর্মস্থলে আসেননি। পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদ উনি
কর্মস্থলে অনুপস্থিত আছেন। তো বর্তমানে তার এখানে একজনকে পদায়ন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় পুলিশ সদস্য মাসুদুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মানবাধিকার সংগঠনের নেতারা। জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে অবশ্যই পুলিশ যারা জড়িত ছিল, যারা নির্বিচারে শিক্ষার্থীদের উপরে গুলি করেছে, যারা নির্বিচারে ছাত্র জনতা তথা শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের অবশ্যই বিচার চাই। যারা নিরীহ ছাত্রদের উপরে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করেছেন এই সকল পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আমি আশা করি। এদিকে মাসুদুর রহমান অনুপস্থিত থাকায় তার জায়গায় নতুন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 4 দিনে তীব্র তাপপ্রবাহের পর সারা দেশে তাপমাত্রা কিছুটা কমেছে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতও হয়েছে। যশোর, চুয়াডাঙ্গা সহ অতিরিক্ত গরমে হাঁসফাঁস হওয়া স্থানগুলোতেও আগামী মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। এদিকে বান্দরবানে মুষলধারে বৃষ্টিতে প্রকৃতিতে প্রাণ ও জনমনে স্বস্তি ফিরেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। যশোর অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। দুপুর 3টায় তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা 68% রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গায় গত 4 দিন টানা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা থাকার পর সোমবার তা কিছুটা কমেছে। দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেনীতে চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহ আরও 2-1 দিন স্থায়ী হতে পারে বলছে আবহাওয়া অফিস। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। ভিড় দেখা গেছে রাস্তার পাশে শরবতের দোকানগুলোতে। তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে বান্দরবানে। সোমবার ভোর 6টা থেকে মুষলধারে 2 ঘন্টার বৃষ্টিতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। গরমে নাজেহাল হওয়া মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। তবে জেলায় বর্জ্যপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক নার্সেস ডে। এদিকে দিবসটি বয়কট করে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করছে কক্সবাজার ও বাগেরহাটের নার্সরা। সোমবার সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নোয়াখালী শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা, নার্সদের পেশাগত বিষয়ের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে বাগেরহাট ও কক্সবাজারে দিবসটি বর্জন করে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে নার্সরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে ইউপিডিএফ কর্তৃক 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সোমবার সকালে শহরের শাপলা চত্বরে মানববন্ধন থেকে বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ তুলে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, ইউপিডিএফ এর সংগঠন মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের জন্য স্বায়ত্ত শাসনের দাবি তুলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যে প্রস্তাব দিয়েছেন তা মূলত পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে। সরকারের কাছে ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা এবং সংগঠনের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ 2 ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকাল 7টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বিকেল 3টার দিকে চর জলাঙ্গারকুটি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকালে ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার ভাটিতে পালের ঘাট এলাকায় তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই সময়সূচি ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, আগামী 22 মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ 30 মে, হিমসাগর বা ক্ষীরসাপাত 2 জুন থেকে পারা যাবে। এছাড়া নাগফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 18 জুন ও ফজলি 25 জুন থেকে পারতে পারবেন চাষিরা। আর 10 জুলাই থেকে পারা যাবে আশিনা, বাড়িচার, গৌরমতি। তবে আবহাওয়া বা তাপমাত্রার কারণে আগেই আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আম পারা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে স্থানীয় আম যেটা, সেটার জন্য আম সংগ্রহ শুরুর তারিখ হলো 22 মে। গোপালভোগ যেটা, সেটি হচ্ছে 30 মে। ক্ষীরসাপাত এবং হিমসাগর আম এটা হচ্ছে 2রা জুন। কোনো বাগানের মালিকদের এই নির্ধারিত তারিখের পূর্বেই আম কর্তন করার প্রয়োজন পড়ে, তখন তারা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের সমন্বয়ে একটা যৌথ তদন্তের ভিত্তিতে এবং সরেজমিনের পরিদর্শনের ভিত্তিতে তারা একটা প্রত্যয় দেবে। সেই প্রত্যয় নিয়ে সেই আম হারভেস্টিং করে বাজারজাত করা যাবে। দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি কমে যাওয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর 12টায় অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি ফেরদৌস রহমান। বলেন, কাস্টমস কর্তৃক এইচএস কার্ড এক এক সময় এক এক রকম নির্ধারণ করার কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে। স্থলবন্দরের অভ্যন্তরে 2টি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন কম বেশি হচ্ছে। এছাড়া শ্রমিকদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না বলেও জানান অভিযোগ তুলে ধরা হয়। কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে আহত 2 জন জুলাই যোদ্ধা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় 346 জন জুলাই যোদ্ধাদের প্রত্যেকে 1 লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয়। চিকিৎসা মৌলিক অধিকার হলেও লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের কাছে তা এখনো অধরা। হরিণচওড়া, মাঝের চর ও চর খারামারির মতো এলাকায় নেই ক্লিনিক বা ওষুধের দোকান। নির্বাচনের সময় প্রতিশ্রুতি এলেও বাস্তবতা থেকে যায় অপরিবর্তিত। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। লালমনিরহাটের তিস্তা, ধরাল নদীর চরগুলোতে বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্যসেবা যেন এক দুর্লভ সুবিধা। হরিণচওড়া, মাঝের চর ও চরখাটামারির মতোই নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। অসুস্থ হলে রোগীকে হেঁটে বা নৌকায় দীর্ঘপথ পাড়ি দিয়ে লালমনিরহাট বা রংপুরে নিতে হয়, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে, বিশেষ করে প্রসূতি নারী ও শিশুদের জন্য। এসব চরের দিন শুরু হয় আশা নিয়ে, কিন্তু সন্ধ্যা নামে শঙ্কায়। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, এখানে যারা থাকে তাদের অন্য কোথাও যাওয়ার কোনো বুদ্ধি নেই, কারণ এরা যুদ্ধ করে থাকে। এখানে স্বাস্থ্য ব্যবস্থার কোনো নেই, ক্লিনিক নেই, হসপিটাল নেই বা কোনো ডাক্তার নেই। এখানকার মানুষজন অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। যে মানুষগুলা অসুস্থ হয়ে পড়ে থাকে তা সুন্দর করিয়া বা চেষ্টা করিয়া ওই নদী পার করে নিয়ে যায়। তাছাড়া এখানে ডাক্তার বা ক্লিনিক এখানে নাই। তিস্তার অন্যান্য চরগুলোতেও স্বাস্থ্যসেবার অবস্থা করুণ। কোথাও কোথাও কমিউনিটি ক্লিনিক থাকলেও জনবল ও ঔষধের সংকট রয়েছে। বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে স্বাস্থ্যসেবা প্রায় অচল হয়ে পড়ে। নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে চরবাসীকে আবারও অবহেলার অন্ধকারে পড়তে হয়। এখানে তো কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, ক্লিনিক এখানে নাই। বহু প্রলোভন দেয়, বহু প্রতিশ্রুতি দেয়, তা কাজ করে না। ক্লিনিক দেবে, স্বাস্থ্যসেবা দেবে, ছাত্রের ঘরে, সাওয়াদের ঘরে ক্লিনিক সেবা দেবে, এই ধরনের প্রলোভন বহু দিবেন আছে, কিন্তু কাজ করে না। এখানে আমরা
স্বাস্থ্য সেবার থেকে শুরু করে আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, আমরা আসলে এই অধিকারগুলো থেকে আমাদের এলাকার মানুষজন বঞ্চিত হচ্ছে। এসব এলাকায় দীর্ঘদিন ধরেই জনবল ও যাতায়াত সমস্যার কারণে স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানান সিভিল সার্জন। এখানে আমাদের বর্তমানে স্বাস্থ্যকর্মী অনেক শর্ট আছে। যদি স্বাস্থ্যকর্মী নিয়োগ হয় এবং স্বাস্থ্যকর্মী অ্যাভেলেবল হয় তাহলে ওইখানে আমরা মাঝে মধ্যে ক্যাম্পেইন করতে পারবো। চিকিৎসা যেখানে ন্যায্য অধিকার, সেখানে চরবাসী প্রতিদিন বেঁচে থাকার সংগ্রামে লড়ছে। চিকিৎসা যেন তাদের জন্য এক দুঃস্বপ্ন, যা কবে পূরণ হবে কেউই জানে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রামবাসীদের নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমে বগুড়া সোনাতলায় যমুনা নদীর চরে নির্মাণ হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা। সরকারি সহযোগিতার অপেক্ষা না করে চরাঞ্চলে 24টি গ্রামের প্রায় 30,000 মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে 2.5 কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ প্রশংসিত হচ্ছে জেলা জুড়ে। সঞ্জু রায় রিপোর্ট। বগুড়া সোনাতলা উপজেলার পূর্ব তেকানি গ্রাম, যার গা ঘেঁষে আরো 24টি মৌজায় বসবাস প্রায় 30,000 মানুষের। যানবাহন বলতে গ্রীষ্মে ভরসা ঘোড়ার গাড়ি, এবড়ো খেবড়ো পথে, সেটিও কোনো এক যুদ্ধের চেয়ে কম নয়। আর বর্ষায় একমাত্র বাহন নৌকা। যমুনায় পানি বাড়লে অনেক সময় বন্দি থাকতে হয় নিজ ঘরেই, বন্ধ থাকে শিক্ষার্থীদের লেখাপড়াও। প্রাত্যহিক জীবনে নুন আনতে পান্তা ফুরানো মানুষগুলো এবার ঘুরে দাঁড়িয়েছে। সমস্যা সমাধানে সরকারি সহযোগিতার অপেক্ষা না করে গ্রামবাসীরা নিয়েছেন এক অভাবনীয় উদ্যোগ। নিজ অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা বানাচ্ছেন তারা। ইতিমধ্যেই শেষ হয়েছে 60% কাজ। প্রায় 50 লাখ টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার রাস্তা নির্মাণের এই সমন্বিত উদ্যোগ এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। যা রাস্তাটা সম্পূর্ণ তৈরি হলে অনেক অসুস্থ লোক চিকিৎসার জন্য অতি সহজে যেতে পারবে এবং পণ্য সরবরাহ অতি কম খরচে করতে পারবে। আমাদের এখানে মিনিমাম 20টা মৌজার লোক এখানে উপকৃত হবে। চালুয়াবাড়ি ইউনিয়নে প্রায় সকল মৌজার লোক উপকৃত হবে। তেকানি চুকাইনগর প্লাস সাগাটার কিছু অংশ তারা উপকৃত হবে। দেরিতে হলেও গ্রামবাসীর মহতি এই উদ্যোগ নজরে এসেছে স্থানীয় প্রশাসনেরও। নির্মাণ কাজ টেকসই করতে গ্রামবাসীকে সহযোগিতার আশ্বাসও দিলেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা। আমরা সহযোগিতা করব সরকারের পক্ষ থেকে। জেলা প্রশাসক মহোদয় বলেছেন তিনিও সহযোগিতা করবেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কনসার্ন নিয়েছি। সেখান থেকে আমরা বরাদ্দ পেলে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। আমরা পরবর্তী যে কাজটা সেটা আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের যে জিও ওয়েব আছে সেগুলো পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এবং পিআর মাধ্যমে এখানে আমরা এগুলো তাদেরকে ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হোক চরাঞ্চলের হাজারো মানুষের, সমৃদ্ধ হোক তাদের আগামীর জীবন, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় বিএনপির কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ, বিদায় ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। শাহজাহান মিয়া বলেন, আওয়ামী লীগের সব অপরাধের বিচার হওয়া উচিত, যেন কেউ বিনা বিচারে রেহাই না পায়। তিনি আরও বলেন, গত 17 বছরের শিক্ষাক্ষেত্রে গুণগত কোনো উন্নয়ন হয়নি। সংখ্যাগত দিক থেকে কিছু অগ্রগতি থাকলেও মানের দিক থেকে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে রয়েছে। সকল অপরাধে এই ফ্যাসিস্টদের বিচার হতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, এবং এখন দেখতেছি সেই কার্যক্রমেই এই বর্তমান সরকার করতে যাচ্ছে। 126তম নজরুল জয়ন্তী জাতীয়ভাবে ময়মনসিংহের 30 সালে উদযাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয়রা। সোমবার সকালে 30 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনে আমরা ত্রিশালবাসী ব্যানারে এই মানববন্ধন হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা। লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে বিষমুক্ত সবজি চাষ এখন বাস্তবতা।
চলবলা ইউনিয়নের একটি প্রদর্শনী প্লট ঘিরে আশাবাদী হচ্ছেন স্থানীয় কৃষকেরা। উত্তম কৃষির চর্চার মাধ্যমে স্বাস্থ্যকর খাবার উৎপাদনে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সহকর্মী জামাল বাদশাহ পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 1 একর জমিতে করলা, শসা ও বিভিন্ন সবজির সবুজ ফসল, কোনো রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই। কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কৃষক মাসুদের জমি এখন বিষমুক্ত চাষের মডেল। আগাছা দমনে মালচিং পদ্ধতি, পোকামাকড় দমনে ফোরমন ফাঁদ, আর সবার জন্য রয়েছে হাত ধোয়া ও মাস্ক বাধ্যতামূলক। কৃষকরা বলছে খরচ কিছুটা বেশি হলেও খাবার নিরাপদ হচ্ছে। প্রাকৃতিক উপায়ে যেভাবে উৎপাদন করা হয় ঠিক সেভাবে কাজ করছি। আশা করছি যে এটা বিক্রি করে লাভবান হতে পারবো ইনশাল্লাহ। পোকা নির্ধারণের জন্য আমরা জৈব বালাইনাশক ইউজ করছি, ফেরোমন টপ। তাতে আমাদের মোটামুটি আপনার ফলন ভালো আছে। যেহেতু কীটনাশক মুক্ত খাবার উৎপাদন করতেছি আমরা, এজন্য কেয়ারফুললি আমাদের সবগুলো কাজবাজ করতে হয়। খাদ্য হোক আমাদের ঔষধ, এই ধারণা নিয়ে গ্যাপ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রংপুর বিভাগের 35টি উপজেলায় 45 জন কৃষকের ক্ষেতে করেছে এমন প্রদর্শনী। সংশ্লিষ্টরা বলছে 2028 সালের মধ্যে 3 লাখ হেক্টর জমিতে নিরাপদ সবজি ও ফসল উৎপাদন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে তারা। 2028 সালের মধ্যে 3 লক্ষ হেক্টর জমিতে মেডিসিন উৎপাদনের 10টি ফল এবং 10টি সবজি এবং 5টি ফলের এই মেডিসিনগুলো উৎপাদিত হবে। আর কৃষি বিভাগ বলছে উত্তম কৃষি চর্চায় উৎপাদিত সবজি পরিবেশ বান্ধব ও জনস্বাস্থ্যের জন্য পুরোপুরি নিরাপদ। নিঃসন্দেহে এটা আমাদের পরিবেশ বান্ধব, জনস্বাস্থ্যের জন্য একবারে ঝুঁকিহীন উত্তম একটা আমাদের প্রদর্শনী। এদিকে জেলা প্রশাসক বলছে বিষমুক্ত এই খাদ্য ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে সবার সমন্বিত সহযোগিতার প্রয়োজন। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, ওই জিনিসটা ভালো, এটা যদি মানুষকে বোঝানো যায় তাহলে মানুষ অবশ্যই এটা কিনবেন, এবং এই দায়িত্বটা আপনার আমার সকলের। নিরাপদ খাবার চাহিদা বাড়ছে, এমন উদ্যোগে প্রান্তিক কৃষকরা সহায়তা পেলে বিষমুক্ত চাষ হবে স্বাস্থ্যকর জীবনের ভবিষ্যতের পথ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশি ফল আঙ্গুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণাকে ভুল প্রমাণ করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সৈয়দুর রহমান ফারুক। আঙ্গুর চাষ করেই তিনি আয় করছেন লাখ টাকা। এবছরও প্রায় 2 লাখ টাকার আঙ্গুর বিক্রির স্বপ্ন বুনছেন। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন অন্যরাও। সালেলাহি কুটির রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় এলাকার সৈয়দুর রহমান তরফদার ফারুক ইউটিউবে আঙুর চাষ দেখে যশোর থেকে চয়ন জাতের চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন এলাকার মসজিদের ছাদে। 6 মাসের মধ্যেই ভালো ফলন হয়। ফলগুলো ছিল খুবই মিষ্টি। বিদেশি ফল আঙুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণা ভুল প্রমাণিত হলো এলাকাবাসীর কাছে। প্রথম বছর আঙুর বিক্রি হয় 35,000 টাকার। ভালো ফলন হওয়াতে মসজিদের ছাদের পাশাপাশি বাড়ির উঠানে চাষ শুরু করেন তিনি। 23টি গাছের এক একটি থোকায় 300 থেকে 400 গ্রাম আঙুর ঝুলে আছে। এবছর প্রায় 2 লাখ টাকার আঙুর বিক্রির স্বপ্ন বুনছেন তিনি। 6 মাস পরে আমার আঙ্গুর বাগানে আঙ্গুর ফল আসছে এবং এই আঙ্গুরগুলো আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি। আমরা নিজে বাড়িতে করছি, আমি ওনাকে সহযোগিতা করি, তারপরে বাড়িতে অনেক আঙ্গুর ফলন হয়েছে। ছাদে আঙ্গুর চাষে মসজিদের কোনো ক্ষতি হচ্ছে না বলে জানান মসজিদের ইমাম। আমাদের মসজিদও কিছু উনি প্রায় দান করছেন, আমরা উপকৃত হয়েছি। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যরাও। আঙ্গুর বাগান দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ওখানে আমি চিন্তাধারা করতেছি তাদের কাছ থেকে চারা নিয়ে আঙ্গুর গাছগুলা সংগ্রহ কইরা গাছ একটা বাগান করব। আমাদের গ্রামের অনেকেই এই ছাদের মধ্যে আসেন আঙ্গুর দেখার জন্য। খুব ভালো ফলন হয়েছে এবং আমরা খেয়ে দেখেছি, খুবই ভালো, খুবই মিষ্টি, এবং বাংলাদেশের মাটিতে এমন আঙ্গুর হয় আসলে এটা ভাবতেই অবাক লাগে। আঙ্গুর চাষে সব রকম পরামর্শ এবং সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আঙ্গুরের প্রসারের জন্য এলাকাতে আমরা ব্যাপক প্রচারণা করতেছি। আশা করি আগামীতে সেই আঙ্গুরের আরো ব্যাপক চাষাবাদ বৃদ্ধি পাবে। প্রযুক্তিগতভাবে আরো হেল্প করতে পারি, আমার মনে হয় আমাদের এই আঙ্গুর চাষ আরো বাড়বে। আমদানি নির্ভরতা কমাতে আঙ্গুর চাষ বাড়াতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপথ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।